আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। দণ্ডবিধিতে যে কাজ করাকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, তা যদি করা হয় তাহলে অপরাধ করা হয়। যে কাজ করা থেকে বিরত থাকাকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, সে কাজ না করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং অপরাধের জন্যে কি শাস্তি হবে তার বিধান দেয়া আছে। মানে অপরাধের সংজ্ঞা এবং সাজার বিষয়ে বেশ কিছু ব্যাখ্যাও দেয়া রয়েছে। দণ্ডবিধির ৬ ধারাতে এসে আরো বিস্তারিতভাবে, আরো সূক্ষ্মভাবে বলা হচ্ছে যে কোন কাজটি অপরাধ হবে, কোন কাজটি অপরাধ নয়। যেমন ধরুন, আমরা সাধারণভাবে ধারণা করতে পারি যে অপরাধমূলক কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকা, এই দুটোই অপরাধ। মানে কোনো একটা কাজ করা। কিন্তু ৬ ধারাতে এসে বলছে যে শুধুমাত্র কাজ করলেই তা অপরাধ হয়ে যাবে না। বরং একটা অপরাধ হওয়ার জন্যে এর সঙ্গে পরিস্থিতি বিবেচনায় থাকতে হবে, একটা উদ্দেশ্য বিবেচনা করতে হবে এবং সেই অপরাধমূলক কাজটিও বিবেচনা করতে হবে। ৩ টি বিষয় মিলে তারপর সেটি অপরাধ হলো কি হলো না সেই সংজ্ঞার ভিতরে যেতে হবে। কি বলা হয়েছে? দ্য পেনাল কোড 1860 এর ৬ ধারায় সেখানে বলা হয়েছে যে কোনো অপরাধের সংজ্ঞা, সেই অপরাধের জন্য সাজার বিধান এবং ব্যাখ্যা, এই সব কিছুই এই যে দণ্ডবিধি আছে তার জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রম নামে যে চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের ধারাগুলোর সাপেক্ষে, ধারাগুলোর আলোকে বা ধারাগুলো বিচার বিবেচনা করে তারপর এগুলো বুঝতে হবে। অর্থাৎ কোনো একটা অপরাধের সংজ্ঞা যা কোনো ধারাতে বলা হয়েছে, শুধু সেই ধারাটুকু পড়েই তাকে অপরাধ হিসেবে চিহ্নিত করে ফেলা যাবে না। এর সঙ্গে দেখতে হবে যে জেনারেল এক্সেপশনে কি বলা আছে, ব্যতিক্রমগুলো কি। এই ব্যতিক্রমগুলো দেয়া আছে সেকশন 76 থেকে 106 পর্যন্ত, অর্থাৎ ৭৬ ধারা থেকে ১০৬ ধারার ভিতরে সব ব্যতিক্রম লেখা আছে। আবার ধরুন, প্রতিটি অপরাধের সংজ্ঞা দেওয়ার সঙ্গে সঙ্গে এর নিচে আবার লেখা নেই যে এর ব্যতিক্রম এই কাজগুলো ব্যতিক্রম, এই লোকগুলো এর ব্যতিক্রমের আওতায় পড়বে, এগুলো লেখা নেই। কেন? এগুলো যদি লেখা থাকতো তাহলে আইনটা অনেক বড় হয়ে যেত, অনেক জটিল হয়ে যেত এবং প্রতি ধারার জন্যে আলাদা আলাদা করে নতুন নতুন ব্যাখ্যার প্রয়োজন হয়ে পড়তো এবং একটা ব্যতিক্রমের ভিন্ন রকম ব্যাখ্যার দরকার হয়ে পড়তো। দণ্ডবিধিতে যেখানে অপরাধের সংজ্ঞা দেয়া আছে কিংবা সাজার বিধান করা আছে কিংবা ব্যাখ্যা দেয়া আছে, তার নিচে কোথাও এই কথাটি লেখা নাই যে বাংলাদেশে যে শিশুর বয়স ৭ বছরের নিচে সে যেই কাজ করুক না কেন সেটিকে অপরাধ হিসেবে ধরা যাবে না। অর্থাৎ ৭ বছরের নিচে কোনো শিশু যদি অপরাধমূলক কোনো কাজ করেও ফেলে, তারপরেও সেটি আইন অনুযায়ী অপরাধ নয়। এটি প্রত্যেক ধারার নিচে লেখা নেই। যেমন ধরুন, চুরির সংজ্ঞা এক জায়গায় লেখা আছে, তারপরে নিচে লেখা নাই যে ৭ বছরের নিচে কেউ যদি করে তাহলে এটিকে চুরি হিসেবে গণ্য করা হবে না। ওই এক জায়গাতেই লেখা আছে, সেটি হলো সেকশন 82। 82 আবার 76 থেকে 106 ধারার ভেতরেই রয়েছে, অর্থাৎ জেনারেল এক্সেপশন চ্যাপ্টারের ভেতরেই রয়েছে। 82 সেকশনে বলা হয়েছে যে ৯ বছরের নিচে বাংলাদেশে কোনো শিশু যে কাজ করবে সেটি কোনো অপরাধ হিসেবে ধরা হবে না, অর্থাৎ সে অপরাধমূলক কাজ করলেও সেটি অপরাধ নয়। এই যে 82 সেকশনে ৯ বছর বয়স বলা হয়েছে, আবার ধরুন ৬ ধারাতে ৭ বছর বয়স বলা হয়েছে, এই দুটোর মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে। যখন আইপিসি তৈরি করা হয়েছে, ইন্ডিয়ান প্যানাল কোড, তখন এটি ৭ বছরই ছিল এবং ভারতে এখন যে আইন প্রচলিত আছে সেখানে এটি ৭ বছরের শিশুর ক্ষেত্রেই প্রযোজ্য আছে। কিন্তু বাংলাদেশ এটি সংশোধন করেছে ২০০৪ সালে এবং ২০০৪ সালে সংশোধন করে এটি ৮২ ধারাতে ৭ বছরের পরিবর্তে ৯ বছর শব্দটি লেখা হয়েছে। কিন্তু তখন এই পরিবর্তন করার সময় সেকশন 6 এ ৭ বছরটাকে পরিবর্তন করে ৯ বছর করা হয়নি। ফলে এখানে একটা আইনের ব্যাখ্যার অবকাশ থেকে যাচ্ছে। তো যাই হোক, এখন ধরুন আবার একজন পুলিশ কর্মকর্তা, ধরা যাক তার নাম রহিম, তিনি একটা খুনের আসামি করিমকে গ্রেফতার করে ফেললেন এবং গ্রেফতার করার সময় তার হাতে কোনো গ্রেফতারি পরোয়ানা ছিল না। তাহলে এখন কি এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তোলা যাবে যে তিনি বেআইনিভাবে একজন মানুষকে আটক করেছেন, যেহেতু তার হাতে গ্রেফতারি পরোয়ানা ছিল না, তিনি এখানে আইন অমান্য করেছেন?
না সেটি বলা যাবে না। কেন? কারণ ওই যে জেনারেল এক্সেপশনে এটি বলা আছে যে এই পুলিশ কর্মকর্তাকে আইন মানতে হবে এবং এখানে এই ব্যতিক্রমটি বলা আছে। এই ব্যতিক্রমের আওতায় তার কর্মকাণ্ডকে বিচার বিবেচনা করতে হবে এবং করার পরে অপরাধের সংজ্ঞাটা নির্ধারণ করতে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা কাজ করে ফেললেই এটি অপরাধ হয়ে যাচ্ছে তা নয়। প্রথমে দেখতে হবে যে এর জন্য কোনো ব্যতিক্রম আছে কিনা। তারপরে দেখতে হবে যে এই ব্যতিক্রম যদি এপ্লাই করা হয় তাহলে এই অপরাধের সংজ্ঞা ঠিক থাকে কিনা, মানে অপরাধ এর অস্তিত্ব থাকে কিনা। তারপরে দেখতে হবে এই কাজটি করার পেছনে লোকটির উদ্দেশ্য কি ছিল। সুতরাং শুধুমাত্র যদি সংজ্ঞা অনুযায়ী কাউকে অপরাধী করে ফেলতে হয় তাহলে প্রচুর মানুষকে সাজা দিতে হবে এবং প্রচুর নির্দোষও সাজার আওতায় চলে আসবে। কারণ মানুষ, হ্যাঁ, অপরাধ করে, কিন্তু সব মানুষই কি অপরাধ প্রবণ? কখনো কখনো তো মানুষ বাধ্য হয়ে, কখনো কখনো নিজের জীবন বাঁচাতে, কখনো কখনো পরিস্থিতির শিকার হয়ে ভুল ক্রমে নানানভাবে মানুষ কিছু কাজ করে ফেলে, যে কাজগুলো অপরাধ এর সংজ্ঞার আওতায় পড়ে যায়। কিন্তু এই লোকটি জেনে বুঝে প্রকৃত অর্থে কোনো অপরাধ করেনি, কিন্তু যে কাজটি করেছে সেটি সংজ্ঞায় ফেললে আবার অপরাধের সংজ্ঞার মধ্যে পড়ে যায়। ফলে আইনকে প্রয়োগ করতে হয় মানবিকভাবে, আইনকে দেখতে হয় অত্যন্ত সূক্ষ্মভাবে, এবং এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছে পেনাল কোড 1860 এর 6 ধারা। তারা বলেই দিচ্ছে এটি যে মানবিকভাবে আইনটিকে প্রয়োগ করতে হবে, ব্যতিক্রমগুলোকে সামনে রেখে, ব্যতিক্রমের আওতায় রেখে আইনের সংজ্ঞাটাকে বুঝতে হবে। প্রত্যেকটি সংজ্ঞাকে প্রত্যেকটি ব্যতিক্রমের আওতায় রেখে তারপরে বুঝতে হবে। এই হলো গিয়ে 6 ধারার বিষয়। এখন 6 ধারা আইনের সুষ্ঠু প্রয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোনো নিরপরাধ যেন কোনোভাবেই সাজা পেয়ে না যায় তা নিশ্চিত করার জন্যেই এই 6 ধারার দেয়া ক্ষমতা বলে একটা অপরাধের সংজ্ঞাকে নানানভাবে চুলচেরা বিশ্লেষণ করে এই ব্যতিক্রমের এবং সেফগার্ডের এবং যেসব ছাড় দেওয়া হয়েছে সেসব ছাড়গুলোর আলোকে বিচার বিশ্লেষণ করে তারপরে এই 6 ধারাকে বাস্তবায়ন করতে হবে। এটি হলো গিয়ে 6 ধারার আইনের শিক্ষা। এখন এই যে ব্যতিক্রমগুলো কি রয়েছে 76 ধারা থেকে 106 ধারা পর্যন্ত, এগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করব। এখানে অনেক বিষয়, অনেক ব্যাখ্যার বিষয় রয়েছে। কিন্তু এখন আমরা যে বিষয়টি স্পষ্টভাবে জানলাম সেটি হলো যে কোনো একটা অপরাধের সংজ্ঞা বোঝার জন্য হলেও আমাদেরকে ব্যতিক্রমগুলোকে সঙ্গে নিয়ে বুঝতে হবে, ব্যতিক্রমের আলোকে বিচার করতে হবে, সাজার বিধান বুঝতে হলেও ব্যতিক্রমগুলোকে বিবেচনায় রাখতে হবে এবং দণ্ডবিধিতে যেসব ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাগুলো বিশ্লেষণ করার সময় বোঝার জন্য আমাদেরকে ব্যতিক্রমের আলোকে বুঝতে হবে। এই ছিল পেনাল কোড 1860 এর 6 ধারার ব্যাখ্যা। আশা করি আপনাদের এই ব্যাখ্যা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।